1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। একদম শুরুতে আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট্ট বাইট শুনেছেন। তিনি ঠিক কি উদ্দেশ্য করে বলতে চাইলেন, এরকম ভয়ঙ্কর একটি উস্কানিমূলক কথা, আমরা সেই নিয়ে কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এবং আরো দুটি বিষয় আমরা জানতে চাইবো। জ্ঞানেশ কুমার এলেন, তাকে বিক্ষোভ প্রদর্শন করা হলো এবং সে নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দল বিক্ষোভ প্রদর্শন করলেন এবং পুলিশের হাতে হেনস্থা হলেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কি ভূমিকা। আমরা এই দুটি বিষয় নিয়ে মূলত কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্যার, সরাসরি মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে একটি কমিউনিটি যদি জোট বাঁধে আপনাদের শেষ করে দিতে সময় লাগবে না, তাই বিজেপির অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আমাদেরকে ভোট দিন, আমরা না থাকলে আপনাদের 13টা বেজে যাবে। কি বলবেন আপনি? মমতা জন্মাবার আগে রাজনৈতিকভাবে এখানে সেই কমিউনিটি তার নিশ্চিন্তে ছিল না, বরং মমতা আসার পরেই সেই কমিউনিটির মধ্যে বিভাজন, হিন্দু এবং মুসলিম বিরোধিতা তৈরি করেছেন। এটা হচ্ছে আরএসএস এর একটি পরিকল্পনা। আরএসএস দেখবেন ভারতবর্ষের সর্বত্রই সাংঘাতিকভাবে হিন্দু মুসলিম বিরোধ তৈরি করছেন। এক্ষেত্রে মমতা তথাকথিত বিজেপি বিরোধিতার নাম করে মুসলিমদের তোল্লা দিচ্ছেন, তার মানে পাল্টা যে সাম্প্রদায়িক শক্তি তাকে মদত দিচ্ছেন, যেটা আরএসএস বিজেপি চাইছে সেই কাজটাই তিনি করছেন খুব পরিকল্পিতভাবে এবং ধারাবাহিকভাবে। ভারতবর্ষের হিন্দু মুসলমান সকলেই যারা খেটে খাওয়া মানুষ, তারা জানেন তাদের বাঁচবার একমাত্র রাস্তা হচ্ছে একটা শান্তিপূর্ণ সহাবস্থানমূলক গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা বামপন্থীরাই একমাত্র নিশ্চিত করতে পারে, আর কেউ নয়। স্যার, মুখ্যমন্ত্রী পদের তো একটা প্রেস্টিজ রয়েছে, তার চেয়ারের একটা প্রেস্টিজ রয়েছে। তিনি দলীয় সভা থেকে না, তিনি প্রশাসনিক সভা থেকে এসআইআর এর বিরুদ্ধে ধর্ণা দিচ্ছেন, সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কথা বলছেন নির্বাচনের আগে। কিভাবে দেখছেন? উনি সাংবিধানিক পদের গুরুত্ব বোঝেন? আমি তো একথা বিভিন্ন মাধ্যমে প্রথম দিন থেকে বলে আসছি যে সাংবিধানিক পদের যে গুরুত্ব মর্যাদাটা বোঝবার মতো সাধ্য ওনার নেই, যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেই। এই দুজনেই তারা সাংবিধানিক পদটাকে একেবারে পাড়ার ক্লাবের পদের পর্যায়ে নামিয়ে এনেছেন। সেখানেই ওদের দুজনেরই কিন্তু আর একটা অদ্ভুত ঐক্য আছে, এটা লক্ষ্য করতে হবে। সেই ঐক্যের মূল সুর হচ্ছে যে সংবিধান এবং সাংবিধানিক মূল্যবোধকে ধ্বংস করে ফেলা। স্যার, এতদিন গেছে, এর আগে 2019 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যে গরু দুধ দেয় তার চাট সহ্য করতে হবে। সরাসরি একটি কমিউনিটিকে উদ্দেশ্য করে বলেছিলেন, এবং সেবারে নির্বাচনে তার যথেষ্ট সেটব্যাক হয়েছিল। এবারেও কি তিনি নির্বাচনের আগে নিজের পরাজয়ের আশঙ্কা থেকে এই ধরনের কথা বলে ফেলছেন? দেখুন, যারা রাজনীতিটা শুধুমাত্র কোনো একটি নির্বাচন কেন্দ্রিক সুবিধে অসুবিধের কথা ভেবে করেন, তারা এরকম পরিকল্পনা করেই বিভাজন করেন। যে গরু দুধ দেয় তার লাঠি খেতেই হবে, এটা বলার মধ্য দিয়ে তিনি কিন্তু একটি সম্প্রদায়কে প্রকৃতপক্ষে গরুর পর্যায়ে নামিয়ে এনেছিলেন। এটা সেই সম্প্রদায়ের যারা এখন চিন্তাবিদ, যারা ছাত্র যুব লেখাপড়া করছেন, তারা সকলেই উপলব্ধি করছেন এবং তারা তার বিরুদ্ধে রুখেও দাঁড়াচ্ছেন, এবং সেই জন্য তাকে আরো তীব্র সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিতে হবে, সেই চেষ্টা তিনি করছেন। স্যার, একটা প্রশ্ন বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে যে তৃণমূল এবং বিজেপি কি আবার নতুন করে বাইনারি পলিটিক্সকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, যে জায়গাটা অনেকটা বামপন্থীরা ভেঙে দিতে পেরেছেন? বটেই তো। আজকে ওরা দেখতে পাচ্ছে যে মানুষের মধ্যে মোহভঙ্গ হচ্ছে দ্রুত, এবং বামপন্থীদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আবার পুনরায় ফিরে আসছে। তখন ওরা নতুন করে আবার এই ধর্মীয় সম্প্রদায়ের বিভাজন তৈরি করার চেষ্টা করছেন। এটা খুব সুপরিকল্পিত। স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পক্ষ থেকেও কিন্তু যে খুব কড়া কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল এই বিষয়টাকে কেন্দ্র করে, তা না, অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষ, সনাতনী মানুষ, তারা কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে আমার চ্যানেলেও বলেছেন
যে তারা ভয় পাচ্ছেন যে হিন্দু মুসলমানের এই দাঙ্গার পরিবেশ, অশান্ত পরিবেশ যদি হয়, তাহলে তো মারাই যাব। তাহলে আর হিন্দু রাষ্ট্র হয়ে লাভটা কি হলো যদি মারা যাই? দেখুন, কোনো ধর্মীয় রাষ্ট্র পৃথিবীতে টেকেনি, টিকতে পারে না। রাষ্ট্র পরিচালনার জন্য একটা সর্বাঙ্গীন জনগণের মঙ্গল চিন্তার মধ্য দিয়ে পরিচালিত হয়, যেটাই হচ্ছে সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতা বিরোধী চিন্তা। সাধারণ মানুষ তো আতঙ্কিত হবেনি। আমরা দেখতে পাচ্ছি কি দেশের বিভিন্ন জায়গায় সামান্য বিরোধ থেকে একেবারে সেটাকে সাম্প্রদায়িক বিরোধে পরিণত করা হচ্ছে। মানুষের মধ্যে যে সৌহার্দ্য সেটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, এবং নির্বাচন এলেই এটা বাড়ে। এবং লক্ষ্য করে দেখবেন, যেদিন থেকে পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীদের নেতৃত্বে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে, হুম হুম। মানুষ সেখানে উৎসাহিত বোধ করছেন, সেদিন থেকেই আবার তৃণমূল এবং বিজেপি তাদের তীব্র সাম্প্রদায়িক রাজনীতির প্রচারটা বাড়িয়ে দিয়েছেন। স্যার আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে জিজ্ঞেস করব। গতকাল জ্ঞানেশ কুমার ফুল বেঞ্চ নিয়ে যখন এলেন, এটা ট্র্যাডিশনালি হয়ে আসে যে বিক্ষোভ প্রদর্শন, কালো পতাকা দেখানো। এর আগে জ্যোতিবাবুকেও বিভিন্ন সময় দেখানো হয়েছে, বুদ্ধবাবুকেও দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী যদিও অধুনা মুখ্যমন্ত্রী সেই কালচার বন্ধ করে দিয়েছেন। তাকে বিক্ষোভ দেখাতে গেলে তিনি সরাসরি সেখানে প্রতিক্রিয়া দেখান, রিয়াক্ট করে ফেলেন। গতকাল যে ঘটনা ঘটলো তাতে তো মুখ্যমন্ত্রীর উৎসাহিত হওয়ার কথা, কারণ তিনি নিজে জ্ঞানেশ কুমারের বিরোধী। সেক্ষেত্রে পুলিশকে এইভাবে তিনি উস্কে দিলেন কেন? আসলে বুঝতে পারছেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে কালো পতাকার বিক্ষোভ দেখানো হলো, মুখ্যমন্ত্রী দেখলেন যে ওর পাল থেকে হাওয়াটা অন্যদিকে ঘুরে গেছে। ওর পালে উনি যে একটা আওয়াজ তোলার চেষ্টা করছিলেন, অত ব্যাপক খরচা করে মঞ্চ বেঁধে নাচা গানা করিয়ে যে মানুষকে খুব বিভ্রান্ত করবেন, সেটা পারলেন না। বামপন্থী ছাত্র যুবরা তারা যথার্থই প্রতিবাদের যে পদ্ধতি, সেই পদ্ধতি মেনে জ্ঞানেশ কুমারকে বুঝিয়ে দিয়েছেন যে যথেচ্ছাচার করে পশ্চিমবঙ্গের বুকে পার পাওয়া যাবে না। স্যার একটি বিষয় আমি নিজে লক্ষ্য করেছি, আপনার প্রতিক্রিয়া চাইবো। গত পরশুদিন ঠিক রাত্রি 8:10 সময় আমি যখন মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চের ওই অঞ্চল দিয়ে যাতায়াত করছি, তখন আমি শুনলাম মুখ্যমন্ত্রী বলছেন যে এই অঞ্চলে অনেক হোটেল রয়েছে, সেই হোটেলের আবাসিকদের অসুবিধার কথা ভেবে তিনি 8:30টার পরে আর মাইক বাজাবেন না, মানুষ চলে যাবেন কিন্তু তিনি সেখানে থাকবেন। স্যার লিটারালি সেখানে হাতে গোনা মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালের ক্রাউড পুলার, তার এরকম একটা ধর্ণা, সেখানে হাতে গোনা মানুষ, তিনি মাইক বন্ধ করে দিচ্ছেন। কি বলবেন স্যার? দেখো, আবারও বলছি, তুমি সব মানুষকে চিরকাল বোকা বানিয়ে রাখতে পারো না। মানুষ কিছুদিন বোকা বনে থাকলেও যখনই মানুষ উপলব্ধি করবেন তখন তারা তোমার সঙ্গে থাকবেন না। মুখ্যমন্ত্রী যে নাটক করেন এটা বাংলার সাধারণ মানুষ বুঝে গিয়েছেন, তাই তার মঞ্চে তাকে নাচেনেওয়ালি গানেওয়ালিদের জড়ো করতে হয়। স্যার আরেকটি বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুবক্তা, তিনি আপনার বিরোধী দল করতে পারেন, তিনি একসময় আপনার দল করতেন, রাজ্যসভার সদস্য ছিলেন, এখনো রাজ্যসভার সদস্য। তিনি বক্তৃতা দেওয়ার মাঝে যে ভঙ্গিতে, আপনি দেখেছেন কিনা জানি না, তিনি মুখ্যমন্ত্রী স্তুতি করছিলেন, চৈতন্য দেবের সঙ্গে তুলনা করেছেন, স্তুতি করছিলেন, রবীন্দ্রনাথের গান, জাতীয় সঙ্গীতের অংশ গাইছিলেন। তখন মুখ্যমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে বললেন, ঋতব্রত বিষয় ফেরো, অন ক্যামেরা। কি বলবেন স্যার, এই রুচিকে কি বলবেন আপনি? মহা মুশকিল। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর না, মমতা বন্দ্যোপাধ্যায় স্তুতি না করলে ওর দলে কারো কোনো স্থান আছে নাকি? এখন এই স্তুতিটা করতে করতে তো মাত্রা হারিয়ে ফেললে তখন ওরও একটা খারাপ লাগে। ওর যদি সামান্যতম আত্মসম্মান বোধ থাকতো, অতি পাড়ায় পাড়ায় সর্বত্র ওর ছবি টাঙিয়ে অনুপ্রেরণা, রবীন্দ্রনাথের জন্মদিনে যদি ঘোষণা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে, তখন তো বুঝতে হবে যে আমরা কোথায় নেমে গিয়েছি। কই, তিনি তো এটা আপত্তি করেননি, তিনি তো সেটাকে খুব উপভোগ করেন। অর্থাৎ স্তুতি উনি পছন্দ করেন, কিন্তু যখন মাত্রা ছাড়িয়ে যায় বুঝতে পারছেন ওরও বোধে আসছে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তখন তিনি লজ্জা বোধ সামান্য জেগে ওঠে যে আরে এরা কোথায় চলেছে স্তুতি করতে করতে। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন। আজকে আপনাদের দলের পক্ষ থেকে প্রতিনিধি দল, আপনাদের রাজ্য সম্পাদক শ্রমিক লাহিড়ী প্রাক্তন সাংসদ ছিলেন, তিনি ছিলেন, একজন ছাত্রী ছিলেন, রিসার্চ স্কলার, তারা পরিষ্কার বলেছেন যে আপনারা নিয়মিতভাবে আপনি বলে আসছেন যে যতক্ষণ সমস্ত বৈধ ভোটারের নাম না তোলা হবে ভোট
করা যাবে না, নো ভোটার নো ভোট। স্যার আলটিমেট পরিণতি কি হতে পারে বলে মনে করছেন? তবে এতে পরিণতি কিছু অস্বাভাবিক পরিণতি হওয়ার নেই। প্রজাতন্ত্রে মানুষের ভোটে নির্বাচিত হবে সরকার। এখন সেই কাজটাই সম্পূর্ণ করতে হবে। তার জন্য যদি ভোট কিছু পিছিয়ে যায়, যদি একটি সরকারের পরিবর্তে রাষ্ট্রপতি শাসনও হয়, তা সেটাও করতে হবে। কিন্তু মানুষের ভোটাধিকারটাকে বাদ দিয়ে আমি একটা যেমন তেমন করে ভোট করে একটা সরকার তৈরি করব, সেটা গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা। কিন্তু স্যার দীর্ঘদিন ধরে আপনি বলে আসছেন রাষ্ট্রপতি শাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, সেক্ষেত্রে তো চাইছেন তার তো। বেনিফিট হবে, অ্যাডভান্টেজ হয়ে যাবে। না, অ্যাডভান্টেজ হবে না। তিনি চাইছেন, তাই কাঁদুনি গাওয়ার রাস্তা করছেন, কিন্তু এখন একটু লোকে বুঝে গেছে যে তিনি এই এত সংখ্যক ভোটারকে বাদ দেওয়ার পরিকল্পনার সঙ্গে যুক্ত। তা না হলে প্রথম থেকে এসআইআর করতে দেবো না বলে নাচানাচি, সরকারি কর্মচারীদের দেবো না কাজ করবার জন্য, এগুলো লোকে বুঝে গেছে অঙ্কটা, যেটাই তার লক্ষ্য ছিল। স্যার আরেকটি প্রশ্ন আমাকে কৌতূহলবশত আপনাকে করতে হচ্ছে এই প্রসঙ্গে, মাফ করবেন, একটি প্রশ্ন আমি করবো আর সেটি হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেছিলেন, যেটা রাজনীতিবিদরা করে থাকেন, যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তার কি অন্য কিছু করণীয় ছিল? তিনি কি এসআইআর না হতে দিয়ে পারতেন? পারতেন না। এসআইআর নির্বাচন কমিশনের একটা প্রাথমিক কাজ ভোটার লিস্টটাকে সমসাময়িক করা বা আপডেট করা, পরিভাষায় যেটা বলা হয়। সেই কাজ তিনি কিভাবে করবেন না করবেন পদ্ধতিগত বিষয় নিয়ে সমস্যা থাকতে পারে, কিন্তু ভোটার লিস্ট আধুনিকীকরণ হবে তাতে আপত্তির কি কারণ থাকতে পারে? একেবারেই তাই স্যার। তাহলে মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নিলেন কেন শুরু থেকেই? ওই নাটক, আরে বাবা দেখাতে হবে লোক। আসলে এই যে এসআইআরটা হচ্ছে তো মুখ্যমন্ত্রী দেওয়া তত্ত্বের ওপর দাঁড়িয়ে অনুপ্রবেশ। আপনি দেখবেন দুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন আমরা ঘুষপেটিয়া ছাড়া নির্বাচন করব। এই গপ্পটা তো খাড়া করেছিলেন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্তি তৈরি বীজটা উনি বপন করেছেন। আজকে হয়তো এটা বুমেরাং হয়েছে, তাই তিনি এসব কাঁদুনি গাইছেন। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।